ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কীরকম আছো? আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছো সবাই ভালো আছো। আমি ভালো নেই একদম। কেন ভালো নেই বলবো তোমাদেরকে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখন 9:30 বাজে। এই দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, সকাল থেকে বৃষ্টি পড়ছে, মেঘ হয়ে আছে। দেখছো কীরকম বৃষ্টি পড়ছে। আজকে হচ্ছে 29শে জুলাই। আর এদিকে আমি সকালে চা খেয়ে নিয়েছি, চা বিস্কুট খেয়েছিলাম সকালবেলা। যেহেতু আমি পুজো করবো না, আমার শারীরিক অসুস্থতার জন্য হাজব্যান্ড পুজো করে দিয়ে চলে গেছে। দিয়ে আমি এখন আশিবাসি সব কাজ সেরে ঘর দুয়ার ঝেঁটিয়ে মুছে বাসন ধুয়ে স্নান করে এলাম। এসে একটু চানাচুর মুড়ি নিয়ে নিয়েছি। 9:30 বেজে গেছে, এটাই আমার টিফিন। আর আজকে হচ্ছে সোমবার। আগের সোমবার আমি জল ঢালতে গেছিলাম, তো এই সোমবার আমি নিরামিষই খাবো। শ্রাবণ মাসের এটা দ্বিতীয় সোমবার, তো পুজো হবে না আমার দ্বারায়, আমার অসুবিধা হয়েছে ওই জন্য আর কি। তো নিরামিষটাই খাবো আজকে, নিরামিষই রান্না করব। আর সারা সপ্তাহ তো নিরামিষই হলো। আজকে হাজব্যান্ড মাছ কিনে দিয়ে গেছে, ও জানে না, তো মাছটা কেটে ফ্রিজে রেখে দেবো। আর এখন ভাত করব। বৌমা তরকারি পাঠিয়ে দেবে বলেছে তার শ্বশুরের জন্য, ব্যাস এটাই হবে। আর আসছি, তোমাদের সাথে অনেক কথা আছে বলবো। চাটা খেয়ে নিই, সঙ্গে থাকো। হ্যালো ফ্রেন্ডস, আজ অনেক দিন হলো আমি ব্লগ ভিডিও করতে পারিনি। তার কারণ আগের ব্লগগুলোই তোমরা দেখেছো যে আমার খুব শরীর অসুস্থতা। তো অসুস্থতা অনেক ট্রিটমেন্ট করা হচ্ছে, ডাক্তার দেখানো হচ্ছে। আসল কি হয়েছে সেটাই জানা যাচ্ছে না। পাইলসের প্রবলেম করছে, কিন্তু আবার কিডনির কাজটা ব্যথা করেই যাচ্ছে। কোনো ওষুধ কোনো কাজ করছে না। তো আমার খুব ছোট বয়সে বিয়ে হয়েছে। আমার জীবন কাহিনী শুনতে গেলে তোমাদেরকে কমেন্ট করে আমাকে জানাতে হবে। আর আমি তাহলে বলবো, মানে দিন শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, আবার দিন শেষ হয়ে যাবে, আবার রাত শেষ হয়ে যাবে। আমার গল্প শেষ হবে না। আমার জীবন কাহিনী অনেক লম্বা। আমার খুব ছোট্ট বয়সে বিয়ে হয়েছিল, নিজেরা দেখেই করেছিলাম 97 সালে। 15-20 জনের সংসার, জমি জায়গা প্রচুর, শ্বশুরবাড়িতে বড় বড় গরুর গাড়ি। আগে গরুর গাড়িতে করে আমাদের ধান বওয়া হতো। গরুর গাড়ি মানে গরু দিয়ে লাঙল করা হতো। আর আমার বাপের বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর। সেখানে তো আমাদের সব কিছু কিনে খাওয়া, চাষবাস নেই, জমি জায়গা নেই। কী বলো তো, সেখানটা না গ্রাম না শহর, সেমি টাউন বলতে পারো। তো এরকম পরিবেশে মানুষ হয়েছি। আর ওরকম বাপের বাড়িটা সেমি টাউন হলেও বাপের বাড়িতে আমি থাকতাম না। আমি ছোটোবেলা থেকেই মামা বাড়িতে মানুষ, বেশিরভাগ দিনটাই সেখানে থাকতাম। মামা বাড়ি কলকাতা বাগবাজারে। আর আমার দাদাও থাকতো। আমরা 2 ভাই বোনই সেখানে থাকতাম। আর আমার দিদি বেশিরভাগ থাকতো মেছেদায়। আমার পিসির বাড়ি। পিসির মেয়ে ছিল না, পিসির 2 ছেলে, ওই জন্য আমার দিদিকে নিয়ে নিয়েছিল। তো দিদি সেখানেই থাকতো আর আমরা কলকাতায়। তো সেখানে আমরা ছোটোবেলা থেকে বেশিরভাগ টাইমটাই সেখানে থাকতাম, বাপের ঘরে খুব কম থাকতাম। তো এইভাবে বড় হওয়া। তারপরে বাপের ঘরে যখন আসলাম 2-4 বছরের জন্য থাকতে, তখন আমার হাজব্যান্ডের মামার বাড়ি আমার বাপের বাড়ির পাশে। ও যেত ওর মামার বাড়িতে। তো সেখান থেকে আলাপ পরিচয় হয়, ভালো লাগা হয়। তারপরে খুব ছোট বয়সে বিয়ে হয়। বিয়ে করব এরকম সিদ্ধান্ত আমি কোনো দিনই নেইনি। এবার দিদি যখন আসতো, বনে বনে খুমসুটি, হিংসা। আর আমি না মানে শহরের কাজ তো খুব টুকটাক, তো আমি না বেশি কাজ করতে পারতাম না ছোটোবেলা থেকেই। এই পড়াশোনা করব, বন্ধুবান্ধবদের সাথে ঘুরবো, সাজগোজ করব, এরকম একটা মনের মানুষ আমি আর কি। বেশি কথা বলবো, লোকজন ভালোবাসতাম, আমি না বেশি কাজ করতে পারতাম না। আর আমার বাপের বাড়িতে তো তখন ঘরের ভিতরে কল টল ছিল না। সেই রাস্তায় কলে, লোকের বাড়িতে কলে জল আনতে যেতে হতো। সেই জল আনালে ঝগড়া হতো। আমার দিদি বলে, বোন সারাদিন ঘুরবে, তুমি শুধু আমাকে দিয়ে কাজ করাও, আমি কাজ করতে পারবো না। জেঠিমারা বুঝাতো, সে ছোট, সে পড়াশোনা করছে, তুই তো পড়াশোনা ছেড়ে দিয়েছিস। তবু শুনতো না, প্রচুর পরিমাণে হিংসা করতো আমার সাথে আমার দিদি। আর দাদা তো মামা বাড়িতে থাকতো, সেখানে কাজ করতো দাদা। তো দিদি আমার থেকে 3 বছরের বড়, দাদা আমার থেকে 6 বছরের বড়। আর আমার বাবা কলকাতা রামরাজাতলায় প্রেসে কাজ করতো। তো মা কী করতো, যেত প্রত্যেক সপ্তাহে, বাবা দিত টাকা পয়সা সংসার চালানোর জন্য, মা আনতে যেত। তো সেই টাইমে আমাদের বেশি দিনের পরিচয় না, 2-4 দিনের পরিচয়।
অত বুঝতাম না, কথা বলেছি ঠিক আছে, কিন্তু আমার দিদি আর সেই ছেলেটা যুক্তি করে আমাকে বার করে দেয় ঘর থেকে। আমার দিদি, মা ছিল না, মায়ের অ্যাবসেন্টে দিনগুলো চলে গেছে, কথাগুলো রয়ে গেছে। এখন যেটা বুঝছি তখন সেটা বুঝতাম না। 2-4টে পুরনো কাপড়, ব্লাউজ, হায়া দিয়ে চলে যাওয়ার সাথে ভালো থাকবি, বিয়ে করে নিবি যা তোরা, এরকম বলছিল। তখন ওর বয়সটাও কম, ওর বয়স কত হবে তখন, ওই 21-22 এরকম হবে, আর আমার বয়স তখন 13+14 এরকম। তো আমরা বিয়ে করি, বিয়ে করে ওখানে একটা ঘর ভাড়া করে থাকি। তারপরে আমার শ্বশুর বাড়িতে খবর পায়। এবার আমার শ্বশুর বাড়িতে আমার হাজব্যান্ড সব করতো। আমার ভাসুর অনেক শিক্ষিত, বড় ভাসুর, আর মেজো ভাসুর থাকতো না, সে খড়গপুরে থাকতো বিয়ে করে। মানে আমার মেজো ভাসুরের 2টো বিয়ে, বাড়িতে একটা বউ আছে, আমার শ্বশুর শাশুড়ি দেখে দিয়েছিল, সেই বউয়ের সাথে ঘর করে না। তো মেজো ভাসুর আর একটা বিয়ে করে সে খড়গপুরেই থাকতো। আর বড় ভাসুর প্রচুর শিক্ষিত, সে সবার লাস্টে বিয়ে করেছে। দিয়ে ছোট ছেলেই ঘরে সব চাষ টাস দেখাশোনা করতো। আমার ননদ মরে গেছে, 2টো ভাগনা থাকতো আমাদের এখানে। তো বিশাল বড় ফ্যামিলি, পিসি শাশুড়ি, খুড় শ্বশুর, আমার শ্বশুরের মামা সব থাকতো এখানে। জমি জায়গাও বিশাল, একটা চাষবাসের মানে সংসার। দিতে আমরা একদিন ঘর ভাড়ায় ছিলাম, তারপরের দিন আমার শাশুড়ি ছলনা করে গিয়ে নিয়ে চলে এলো, অভিনয় করে, যে ছেলেকে হাতছাড়া করলে তো হবে না, ঘরের সংসার কে দেখবে। বড় বড় গরু ছিল, গরু টরু সব আমার হাজব্যান্ড দেখতো, তখন বাড়িতে থাকতো, চাষবাস দেখতো। তো নিয়ে চলে এলো, নিয়ে চলে আসার পর যখন আমি আসি সেদিনকে দেখি ছোট ছোট ভাগনাগুলো পুকুরে মাছ ধরছে, চ্যাং ল্যাঠা। সে কাহিনী শুনতে গেলে সারাদিন কেটে যাবে। ছোট ছোট তারা তখন, একজন 3তে পড়ে, একজন 4-এ পড়ে। আর আমার মেজো যা তখন প্রেগনেন্ট, এত বড় মানে একবারে ভরা মাছ তার। আমি এসেছি কার্তিক মাসে, আর মেজো জায়ের বাচ্চা হয়েছে, আমি এসেছি আশ্বিন মাসে, মেজো জায়ের বাচ্চা হয়েছে কার্তিক মাসে। ভরা পেট একদম। দিয়ে এলাম, এসে দেখছি যে ঘরে কোনো ফার্নিচার নেই, কিছু নেই। আগেকার দিনে মাটির ঘর, ছোট ছোট জানলা, ঘরগুলো অন্ধকার। ঘরের মধ্যে একটা বাঁশ টাঙানো আছে, বাঁশের মধ্যে কত পুঁটুল পুঁটুল ঝুলছে। ওই যে দুধ এসে গেছিলো, দুধটা নিতে গেছিলাম, তাই আমি থেমে গেলাম কথা বলতে বলতে। মেঘ যেন অন্ধকার করে এসছে, আমাকে যেন কালো কালো লাগছে। দিয়ে যেটা বলছিলাম, কোনটা বলছিলাম ভুলে গেছি। তারপরে সেই এলাম আমরা, এসে আমার শ্বশুর দেখি জমিনে ঘাস কাটতে গেছে, এত ঘাস কেটে আনছে। তারপরে আমার বাচ্চা 2টো ভাগনা 2টো কাদা ঘাঁটছে, মেজো যা রান্না করছে। সেই মানে কীরকম একটা পরিবেশ, আর চারধারে কাঁটা জঙ্গল, ল্যাট্রিন বাথরুম কিছু নেই। কোথায় আসলাম যেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। বাথরুমে যাব, স্নান করব, নতুন বউ আসছে, আমার শাশুড়ি তো জঙ্গল দেখিয়ে দিচ্ছে, বলছে ওখানে যাও, আমরা তো জঙ্গলে যাইনি কোনো দিন। দিয়ে এইভাবে চললো। দিয়ে আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিলাম। বাপের ঘরে তো আর তুলবে না, দিদি তো বার করে দিয়েছে, সেটা তো কেউ জানে না। দিদি তো মাকে বলেছে বোন চলে গেছে, এই হচ্ছে ব্যাপার। তারপরে এইভাবে থাকতে থাকতে 15-20 জনের সংসার, না ঠিক করে খেতে পাই, না পড়তে পাই, বিশাল অশান্তি। আর আমার শাশুড়ি প্রচুর দারামবাজ। ছেলে যদি বউয়ের কথা শুনে বলবে, বউ ভেরুয়া, এখান থেকে বেরিয়ে যা। হ্যাঁ, এরকমভাবে দিন রাত ঝগড়া অশান্তি এরকম চলতে রইল। 97 সালে বিয়ে হয়েছে, 98 সাল গেছে, 99 সালে আমার বাবু পেটে এসছে। বিরাট বড় সংসার। দিয়ে কাজ ভাগ করে দিল, নতুন বউ এসছে, আমাকে দিয়ে দিল কাঠারি হাতে, জঙ্গলে কাঠ করে নিয়ে এসে উনুন ধরিয়ে অত লোকে রান্না করতে হবে। কোনো দিন যেগুলো করিনি, করতে পারতাম না। এখানে কাঁটা ঢুকে রক্ত বেরাতো, সেখানে যন্ত্রণা করতো, খুব কষ্ট করেছি। তবু স্বামীও শুনতো না, সেই আমার যুদ্ধ শুরু হলো। অনেক অশান্তি, ঝগড়াঝাঁটি, 2বার বিষ খেয়ে নিয়েছিলাম, একবার আগুনে পুড়ে গেছিলাম। এই যে 2006 সালে আগুনে পুড়ে গেছিলাম। দিয়ে আমার ঝগড়া অশান্তি হতো। আমার শাশুড়ি বলতো কি, তুই লুকিয়ে যা, তোকে দেখে ও আস্পর্ধা পেয়ে যাচ্ছে, তুই একদম ঘর আসবি না। দিয়ে আমার হাজব্যান্ডকে ওদের ভিতরে ভিতরে ফোন হতো, কোথায় লুকিয়ে যেত। আমি তখন ছোট, আমার নিজের বলতে কেউ ছিল না। আমি বাচ্চাকে নিয়ে কি করব, কি খেতে দেবো। আমার শাশুড়ি মেপে ঝুপে খেতে দিত, যা খেতে দিত পেটও ভরতো না। সে অনেক কথা বন্ধুরা, সেসব শুনতে গেলে অনেক কাহিনী। জোর বৃষ্টি এসে গেছে, নিচে বসি আলোটায়। তারপরে কি হয়েছে বলো তো, তারপরে সবাই মিলে মারধর,
ঝগড়া অশান্তি। আমি কি করতাম, ওরা মারতো, ওরা আমার সাথে অন্যায় করতো, আমি আমার মেজো যা আমরা দুটো বলতাম, প্রতিবাদ করতাম। কেউ যদি মারে, আমার যদি লাগে, আমি তাহলে বলবো না? দোষ আমার এটাই ছিল, অপরাধ আমার এটাই ছিল। বাচ্চা খেতে পেতো না, বাচ্চা জন্ম দিয়েছো তুমি, বাচ্চার খাবার ঠিক করে আনছো না, বাবা মা দিতে চায় না, এগুলা বলা হবে না, এগুলা বললে ঝগড়া অশান্তি। অনেক কষ্ট করে বাচ্চা দুটোকে মানুষ করেছি, ছোট ছোট ভাগনা দুটো ধরে মারতো, খুড় শ্বশুর মারতো, নিজের শ্বশুর মারতো, নিজের শ্বশুর এতে কাজ করতো, কোথায় বলো তো, যে সমিতির ব্যাংকে চাকরি করতো, ওটা সরকারি না মনে হয়। দিয়ে শাশুড়ির কথায় আমার শ্বশুর মশাই উঠতো আর বসতো, শাশুড়ি যা বলতো তাই। আমার হাজব্যান্ড কত টাকা রোজগার করতো, শ্বশুর শাশুড়ি নিয়ে নিত, কত কত বাজার করে আনতো, শাশুড়ি সব ভাড়ার ঘরে চাবি দিয়ে রাখতো। কাজ না করলে খেতে দিত না। তখন বয়সের খিদে, কত খিদে পেত জানো, দুটো মুড়ি ঠিক করে খেতে পেতাম না, পেট ভর্তি করে দুটো ভাতও খেতে পেতাম না। দিয়ে ঝগড়া অশান্তি বিচার অনেক কিছু হয়ে গেল। যেহেতু আমার বাপের ঘরে কেউ নেই, আমার সাপোর্টার কেউ নেই, আর আমি তো তখন ছোট, কিছু বুঝতাম না। প্রচুর মারধর করতো, আমার গোটা শরীর ইনজোর, আমার মাথা ফাটিয়ে দিয়েছিল, মাথায় টিচ করা আছে। অনেক যুদ্ধ করে ছেলেটাকে বড় করেছি জানো। তারপরে অত মারধর খেয়েছি। এখন আমার 35-36 বছর বয়স হয়ে গেল, হাজব্যান্ডের 40-42 বছর বয়স হয়ে গেল প্রায়। আমার মাও জানে না আমি কত সালে জন্মেছি। আগেকার দিনে বুড়া বুড়িগুলো না ছেলে মেয়ের জন্ম সার্টিফিকেটও রাখেনি, আর দিন খ্যান সব কিছু মনে রাখে না। আর আমার শাশুড়ি মা আছে, তার ছেলের কত সালে জন্ম, কত তারিখে জন্ম, কিছুই জানে না। আর আমি যখন 97 সালে আসি, তখন হচ্ছে যে আমাকে আমার আধার কার্ডে, মানে আমার ভোটের, তখন সিপিএমের আমল ছিল, আমার শ্বশুর পার্টি করতো, তো তখন ভোটের কার্ড করার জন্য আমার সেখানে বয়স বাড়ানো আছে। তখন আমার বয়স 13+ বলছিলাম না, কিন্তু সেখানে 18 না 19 করা আছে, বয়স বাড়ানো আছে আধার কার্ডে। আধার কার্ড ভোটের কার্ডে দিয়ে ভোটের কার্ড করেছিল, আমার মনে আছে। চারধারে জঙ্গল, তখন এত উন্নত হয়নি, অনেক যুদ্ধ। বন্ধুরা এসব শুনতে গেলে আর এসব বললে তোমরা নেট খরচা করে ভিডিও দেখবে, তোমরা কিছু মানে ভালো কন্টেন্ট নেই যাদের, মানে কিছু দেখে তোমাদের মন ভালো হবে, হ্যাঁ তোমরা এনজয় করবে, সেরকম কিছু নয়। শুধু সবার কাহিনী শুনতে শুনতে শেষ জীবন। তো এটাই হচ্ছে কাহিনী। তো এত মারধর, তারপরে ছোটোবেলা থেকে খাওয়া দাওয়া ভালো নেই, ওই জন্য শরীরে একটা রোগ বাসা বেঁধেছে বলো। তারপরে আমি যখন 2006 সালে পুড়ে যাই, আমার হাজব্যান্ড এরকম লুকিয়ে গেছিলো, কিন্তু আমি পুড়তে চাইনি, আমি ভয় দেখাতে চেয়েছি। ভয় দেখাতে গিয়ে সবাই সামনে দাঁড়িয়েছিল, আমি দেশলাই কাঠিটা মারলাম, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, হাত থেকে কারায়নি কেউ। দিতে আমার এই ডান হাতটা, ডান পাটা পুড়ে গেছিলো। তারপরে পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মেজো ভাসুর খড়গপুরে থাকতো, তো তার আগের দিন বাড়ি এসেছিলো। মেজো ভাসুর একটু ড্রিঙ্ক করতো, একটু পাগলা টাইপের আছে, তো বাড়ির মধ্যে ওরই মনটা খুব ভালো ছিল। তো আমার এক বালতি জল তোলা ছিল, সেই জলটা আমার গায়ে ঢেলে দেয়। তারপরে আগুন নিভে যেতে আমার পুরোটা শরীরটা পুড়ে যায়নি, বা আমি মরে যাইনি। তারপরে আমার হাজব্যান্ড কোথায় লুকিয়ে গেছিলো, আমি যখন চিৎকার করছি, কান্নাকাটি করছি, তখন লোকজন জড়ো হয়েছে, তখন আমার হাজব্যান্ড এসে আমাকে জল দিচ্ছে মুখে। আমাকে তারপরে ট্রিটমেন্ট করাতে নিয়ে গেল হাসপাতালে, কারণ পুলিশ কেস হয়ে যাবে, ওরা নিজেরা বাঁচার জন্য আমার ট্রিটমেন্ট করে আমাকে ভালো করে নিয়ে এসেছে। অকথ্য অত্যাচার, সেই মানে বলার কথা না। তো সেই সব শরীরের ভিতরে আছে, সেইগুলো এখন রোগ হয়ে তারপরে পুড়ে গেছি। কত ইঞ্জেকশান, কত ওষুধ, কত মেডিসিন, কত নির্যাতন সহ্য। তারপরে 2-4 বছর আগে মোটরসাইকেল থেকে পড়ে গেলাম, মানে আমার শরীরে শুধু ইনজোর হয়ে আছে গোটা শরীরটা। তো এখন যদি ভগবান রোগ দেয়, আমি কি করব বলো। হঠাৎ করে 2006 সালে যখন আমি পুড়ে গেছিলাম, তখন মানে 1 বছর 6 মাস আমি যুদ্ধ করেছি হাসপাতালে, সরকারি হাসপাতালে পড়েছিলাম মেদিনীপুরে। তারপরে সেখানে যখন কমছে না কিছুতে, তারপরে নার্সিংহোমে দেওয়া হয়েছিল আমাকে, এখানে নার্সিংহোমে, এতে বেলদায় নার্সিংহোমে, এখানেও ছিলাম 6 মাস। তারপরে ভালো হয়েছি। তো ও তখন একটা ইয়ং ছেলে, আমি এরকম হয়ে গেছি, এবার সে ও কী করে রইবে। এবার আমার শরীরে তখন রক্ত দিতে হয়েছিল অনেক, তারপরে রক্ত পাওয়া যাচ্ছিল না। ওখানে বেলদাতে একটা গোডাউনে একটা লোক আর কি, মানে গাড়ি মাল আসে গোডাউনে, আনলোড করে, লোড করে, যে মোটা সোটা, মানে একটু নিচু কাস্টের আর কি। তো সেই ভদ্রলোককে পাওয়া যায়, আমার ব্লাডের সাথে তার ব্লাড মেলে। তো সেই ভদ্রলোক আমাকে 2 প্যাকেট ব্লাড দেয়,
দিতে ওনার সাথে একটা পরিচয় হয়। এবার আমার হাজব্যান্ড ওনার সাথে পরিচয় হতে ওনার বাড়ি যাওয়া আসা করে। আর আমি তো নার্সিংহোমে পড়ে আছি, আমি তো হাঁটা চলা করতে পারি না। আর আমার তখন বাচ্চা দুটো হয়ে গেছে, দুটো বাচ্চা আমার শ্বশুর শাশুড়ির কাছে নির্যাতন পাচ্ছে সবাই, যা ভাসুর যায় ছেলে মেয়ে ভাগনারা ধরে ধরে মারছে, খেতে দিচ্ছে না, তাদের তো নির্যাতনের শেষ নেই। এবার আমার হাজব্যান্ড আমাকে দেখতে যেত আর বাকি টাইমটা ওই লোকটার ঘরে থাকতো। ওই লোকটার একটা মেয়ে ছিল, লোকটার মেয়ে 18-20 বছরের একটা মেয়ে ছিল, বেশ শরীর স্বাস্থ্য একবারে উঠতি বয়স একদম। তো তার সঙ্গে আমার হাজব্যান্ড একটা অ্যাফেয়ারে যুক্ত হয়ে যায়, যেহেতু আমি বিছনা শয্যা। তো আমি যখন আমি তখন বুঝতাম না, আমাকে কাকিমা বলতো, তো আমার সাথে কথা বলতে আসতো। তারপরে আমি যখন সুস্থ হয়ে বাড়িতে এলাম, তখন ওই মেয়েটাকে আমার হাজব্যান্ড নিয়ে ঘুরতো, আমাদের বাড়িতে নিয়ে আসতো, আবার তাকে ছাড়তে যেত। আমি এত কিছু বুঝতাম না। তো পরে খবর পেলাম। খবর পাওয়ার পর আমার হাতটা পুরো শুকনো হয়ে গেছিলো, কিন্তু পায়ের একটা জায়গায় পোড়া ঘাটা রয়ে গেছিলো, তো পোড়া ঘাটা শুকায়নি। তখন আমি যখন জানতে পারি যে এরকম ব্যাপার, তখন তো আমার খুব খারাপ লাগছে। এত নির্যাতন করে আমাকে ওরাই পুড়িয়ে মেরেছে বলতে গেলে। তার উপরে দিয়ে ওরাই পুড়িয়েছে, আমাকে পুড়িয়ে মেরেছে বিষ খাওয়ার জন্য। ওরা প্রবঞ্চনা দিয়েছে। আমার যাও অনেক শাস্তি করতো, যা শাশুড়ি সবাই একসঙ্গে মিলে যেত। আমার মেজো যা ছিল, ওরা দেখে বিয়ে করে এনেছিল, গ্রামের মেয়ে ছিল, সে প্রচুর কাজকর্ম করতে পারতো, জঙ্গল থেকে জ্বালন করে আনতো, ধান সিদ্ধ করতো, ওগুলো আমি পারতাম না। ওই জন্য আমাকেই সহ্য করতে পারতো না, আমাকে খেতে দিত না। আমার সঙ্গে প্রচুর শত্রুতা করেই গেছে দিনের পর দিন। চা করত, চা করে নিজেরা খেয়ে নিত, দিয়ে একটু চাও দিত না। অনেক কষ্ট, আমার অনেক কষ্ট। সেই সময় ক্যামেরা ছিল না, মোবাইল ছিল না, থাকলে যদি সেগুলো ক্যামেরা বন্দি করে রাখতাম তাহলে হয়তো সবাই বিশ্বাস করতো। এখন আমার মুখের কথা বিশ্বাস করবে না বলে বলি না কাউকে, তবু আজকে বলছি তোমাদেরকে। আমার বাপের বাড়ি সবাই সব কিছু জানে। তারপরে কি হয়েছে, ওরকম হলো। ওরকম হওয়ার পরে একটা অ্যাফেয়ারে যুক্ত হয়ে গেল। তারপরে যখন আমি জানতে পারি, বুঝতে পারি, তখন কি হলো, আমি চলে এসেছি ঘরে। আবার সেই নির্যাতন, আমি পুরা ঘা 1 বছর আমি সহ্য করেছি। ডাক্তার ওই চামড়া চাঁচাচাঁচি করেছে, এত ইঞ্জেকশান, এত মেডিসিন, আমার শরীরে কি থাকবে বলো। তারপরে দুটো বাচ্চা ঘরে, আবার সেই নির্যাতন। সেই মেয়েটার সঙ্গে অ্যাফেয়ার হয়ে যেতে ঘরে আর থাকতো না, রাত্রিরে ঘর আসতো না, আমাকে এদের কাছে ফেলে দিয়ে চলে যেত। এই যে অশান্তি, একটু টুকটাক ঝগড়া হতো, খেতে পেতাম না। বলতাম, এত বড় সংসারে তুমি তো বাচ্চার জন্য দুটো বিস্কুট এনে আলাদা করে রাখতে পারো, এত বড় সংসারে সবার খাওয়া হবে, তারপরে দুটো খেতে পাবো, তার আগে মেয়েরা খেতে পারবে না, এরকম নিয়ম আর কি। তো এইসব নিয়ে টুকিটাকি নিয়ে ঝগড়া হতো। ওই মেয়েটার ঘরে গিয়ে রয়ে যেত, রাত্রিরে ঘর আসতো না। আর তার বাবা মার সাথে ফোন হতো, তার বাবা মা জানতো কোথায় আছে। আমি দুটো বাচ্চা নিয়ে একা পড়ে রইতাম। তখন হচ্ছে যে ছিল না, একটা স্টোভ নেই ঘরে, একটা গ্যাস নেই। সেই কাঁটা যদি জ্বালন থাকতো উনানে, ছাদে আমি থাকতাম চিলে কোঠায়, মাটির ছাদ, সেখান থেকে নেবে এসে, বাচ্চা তখন ছোট, রাত্রিরে সাবু গরম করে খাওয়াতে হতো, দুধ তো জুটতো না। সাবু এনে দিত শ্বশুর 50 করে, সেগুলোকে ভিজিয়ে রাখতাম, দিয়ে সাবু করে খাওয়াতাম ছেলে মেয়েকে। সেই পাতা জ্বালিয়ে খাওয়াতে হতো। একজন যদি বাচ্চা রাত্রিরে উঠে বাচ্চার খিদে পেত, বাচ্চা কাঁদতো, তখন বাচ্চাকে একজনকে ধরতে হতো, একজন সাবু গরম করতো, ঠান্ডা সাবু খাওয়ালে কফ এসে যাবে। অনেক নির্যাতন, মানুষটাকে দেখলে বোঝায় না। মানুষটা উপরে সবার সাথে এমন ব্যবহার করে, সবাই ভাবে ও খুব ভালো, আমি খুব খারাপ। আমি অত নির্যাতন পেয়েছি বন্ধুরা, কোনো দিন কোনো খারাপ প্রলোভনে পড়িনি। ভালো লেগেছে, একজনকে বিয়ে করেছি, একজনকে মন প্রাণ জীবন শরীর সব কিছু তাকেই সঁপে দিয়েছি। এত অশান্তি, এত কিছু, বাপের বাড়ি পরে মেনেছে গেছি, কোনো দিনও আমার বাইরে কারোর সঙ্গে কোনো অ্যাফেয়ার এসব আমাদের কোনো দিনও মনে আসেনি। দিয়ে ওরকম ওখানে থাকতো। দিয়ে একদিন আমি জানতে পেরেছি, দিয়ে আমি আমার শ্বশুরকে বলেছি, বাবা আমি তো বেলদায় যে ডাক্তারের কাছে নার্সিংহোমে ট্রিটমেন্ট হয়েছি, তো সে ডাক্তার আমাকে চেক আপে যেতে বলেছে, আপনি আমাকে পয়সা দিন। তখনকার দিনে গাড়ি ভাড়া আমাকে 50 টাকা দিত, রাস্তাঘাট কিছু চিনতাম না আমি। দিয়ে আমার খুড় শ্বশুরটার সঙ্গে যেতাম না, কাকু একটু নিয়ে চলুন ডাক্তারের কাছে যাবো। সেই নার্সিংহোম থেকে তাদের বাড়িটা খুব কাছে। তো একবার বাড়িতে গেলাম, গিয়ে আমি বললাম, এরকম আপনারা প্রশ্রয় দিচ্ছেন কেন, ওর তো সংসার আছে, আপনাদের বাড়িতে আসে, আপনারা কেন রাত্রিরে থাকতে দেন। তখন তারা ছোট জাত, তাদের মুখে অশ্লীল ভাষা, বলে তুমি অনেক খারাপ বউ,
তুমি কীরকম বউ নিজের স্বামীকে ধরে রাখতে পারো না, লোকের ঘরে এসে বলছো উল্টাপাল্টা কথা। কিন্তু আমার ঘরের ব্যাপারটা তো বোঝে না, কিছুই বোঝে না, আর বোঝানোর মতো ক্ষমতা তখন আমার ছিল না কাউকে। এরকমভাবে না ধরা দেয় না, লুকিয়ে লুকিয়ে থাকে, সামনে বসে যে দুটো কথা বলবো কোনো মতে ধরা দেয় না। সে বাবু অনেক অশান্তি, অনেক কিছুর পর কোনো রকম ছাড়াছাড়ি হলো, তারপরে ঝগড়া অশান্তি চলতে রইলো। আর অত কথায় যাব না, এগুলো শুনতে গেলে অনেক সময় লাগবে, আর এত বকতেও পাচ্ছি না, পরে বলবো তোমাদেরকে যদি ভগবান দিন দেয়। তো এখন আবার সেই মানুষটা বদলে যাচ্ছে, মধ্যিখানটা ঠিক ছিল আবার পাল্টিয়ে যাচ্ছে। তো পাল্টানোর কারণটাও জানি না কিসের জন্য এরকম বদলে যাচ্ছে, শুধু চুপ করে আমাকে বসে দেখতে হয়। কাপড় ব্যবসা করেছিল, কাপড় ব্যবসাটা রমরমা চলতো আমাদের দুজনে, তখন ও ঘরে থাকতো, দুজনে কাজ করতাম। আর তখন চারধারে কোনো দোকান হয়নি, আমাদের দোকানটা চলতো। এখন চারিধারে দোকান হয়ে গেছে, তারপর চারধারে ধার হয়ে গেছে। আমার হাজব্যান্ড না একটু কম বুঝি, মানে যেটা যেখানে টাকা ব্যয় করার দরকার নেই ও সেখানে ব্যয় করবে, আর যেখানে ব্যয় করার দরকার আছে সেখানে ব্যয় করবে না। এরকম একটা বেহিসাবি মানুষ একটা। আর আমাদের কথাও শোনে না, জেদ প্রচুর, যেটা বলবে তো সেটা করবে। তো এই আর কি ব্যাপার। দিয়ে এখন ইচ্ছা করে বলছে আমি কাপড় ব্যবসায় যাচ্ছি, কাপড় ব্যবসা হচ্ছে না, আমি এখন অন্য ব্যবসা করব। তুমি কি ব্যবসা করবেন? আমি গাড়ি ব্যবসা করব। আমার ছেলে গাড়ি ব্যবসা করে, গাড়ির মিস্ত্রি। তো ছেলে বলেছিল বাবা তুমি আমার সাথে থাকো, তো গাড়ি তুলবো, আর একজন আছে আর কি, সে কম্পিউটারটা চালায়, তো গাড়ি তুলবো, শেয়ারে ব্যবসা, তিনজনের গাড়ি তুলে গাড়িকে সারিয়ে রং টং করে বিক্রি করব, যা যা হবে তিনজনের হবে। তো এইটা ওর মাথায় ঢুকিয়ে দিয়েছে, এটা তো মানে ছুতো মাত্র। দিয়ে এখন আজ 10-15 দিন দেখতেছি এই ব্যবসায় যাচ্ছে, কাপড়ের পুঁটুলটা নিয়ে যাচ্ছে, 1 ঘন্টা 2 ঘন্টা, মানে 8টার দিকে বেরাচ্ছে, 12টার দিকে চলে আসছে, 12টা কি 1টা, কোনো দিন 1:30 এরকম চলে আসছে। এসে কি করছে, বস্তাটা ফেলে দিচ্ছে, দিয়ে ভাত টাত খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাচ্ছে, আসছে রাত 10টা 11টা। জিজ্ঞাসা করলে অশান্তি, বলবে গাড়ি তুলতে যাচ্ছে। তাহলে বলো, আমার এত শরীর খারাপ, আমার সে পেটের পেনটা কমছে না, পেটে সেই কিডনির কাজটা ব্যথা করছে, ওষুধও শেষ হয়ে গেছে, ঘরে কিছু আনতে বললে আনতে চাইছে না, বলছে ব্যবসা হয়নি কী করে আনবো, মিথ্যা কথা বলছে, আমাকে অ্যাভয়েড করে চলছে। তাহলে এরকমভাবে কি বাঁচা যায় বলো? আমি বলছি তুমি যা পারো করো বাইরে, আমার তো বাপের বাড়ি নেই, আমার মা বাবা তো ভীষণ স্বার্থপর, বাবাকে বলবো না, মাকে বলবো, মাই পরিচালনা করে পুরো ঘরটা। আসলে আমার কপালটা খারাপ, মা পৃথিবীর আলো দেখিয়েছে, এটাই অনেক। তো মা বাবার কথা লোকের কাছে বললে বিশ্বাস করে না, কিন্তু হয়তো 1-2 মা বাবা ভালো হয়। তো যাই হোক, সব দিকেই আমার কপাল খারাপ, কাকে বলবো? যার দিকে আঙুল তুলতে বসে মানে উপর দিকে থুতু ফেলে নিজের গায়ে পড়বে, বললে মনটা একটু ভালো লাগে, হালকা হয়। তো আজ কয়েকদিন 15 দিন ধরে দেখছি আমি ব্লগ দিতে পারছি না, মন মেজাজ ঘরে প্রচণ্ড অশান্তি। সেই সারাদিন হচ্ছে যে দোকানে বিক্রি তো হয় না, দোকানটা খুলে দিয়ে চলে যাবে। এবার দোকানটা খুলে দিলে আমি তো আর ঘরে শুয়ে রইতে পারবো না বলো, দোকানে যে 2টো মাল আছে, অল্প মাল আছে, তাদের লক্ষ্য করতে হবে, খরিদ্দার নেই, সেই দোকানে আমাকে ঠুকে বসে থাকতে হয় রাত 10টা 11টা অবধি, ও যতক্ষণ না আসবে। তারপরে রান্না টান্না করা আছে, এবার আমার একার ঘর, আমাকে কি ভালো লাগে বলো? 2টা সুখ দুঃখের কথা বলবো, আমার শরীরে ব্যথা যন্ত্রণা, আমি কাকে বলবো, কি করব? এই সব বলতে গেলে ঝগড়া অশান্তি সব সময়, বাইরে আমাকে যেন এখন সহ্য করতে পারছে না। রোগ যদি হয়, এত নির্যাতন করেছো সেগুলাই এখন বেরোচ্ছে, সব সময় রোগ। আমি আর রোগের পিছনে পয়সা খরচা করতে পারবো না, তুমি আমার সব শেষ করে দিলে, তোমার রোগে সব পয়সা খেয়ে রোগে পয়সা চলে গেল, আমার ব্যবসা শেষ হয়ে গেল, এরকম বলতেছি। তা রোগটা কি আমি নিজে নিয়ে এলাম বলো? তাহলে তুমি যদি এই বয়সে এসে এখন যে তুমি বলছো যে তোমার রোগ, তোমাকে দেখাতে পারবো না বা আমাকে অ্যাভয়েড করে চলছো, কোনো ব্যাপার না, আমার তো কিছু নেই করার, বাইরে কাজ করে খাবো। তুমি কেউ যদি না আমাকে চায়, তাকে জোর করে কি টেনে রাখা যাবে বলো? জোর করে টেনে রাখা যাবে না। ছেলে তার বিয়ে করে নিয়েছে, ভালোবাসা করেছে, তার আলাদা থাকে, মেয়েকে তো বিয়ে দিয়ে দিয়েছে, মেয়ে তার মেয়ের মতো থাকে। এবার মায়ের দুঃখ কষ্ট তো বোঝার মতো কেউ নেই। আর বাবা কি করে, 2টো পয়সা রোজগার করে, সে ছেলে কোনো কাজে ডাকলে চলে যায়, ছেলেকে হেল্প করে, ছেলে জানে আমার বাবা আমার ডান হাত, কিছু বললে করে দেয়, বাবার গতরও আছে, বাবার পয়সাও আছে। মেয়েও ঘর করছে, মেয়ের ঘরেও বাবা হেল্প করেছে, তো মেয়েও জানে যে বাবা আমাদের অনেক হেল্প করে, মা তো কোনো কাজে লাগে না, তাহলে মা খারাপ, মায়ের কথা কেন শুনবো? এটাই ওরা ভাবে। আমার দুঃখ কষ্ট কেউ বোঝার চেষ্টা করে না, কোনো শরীর খারাপ হলে একবার জিজ্ঞাসা করে না, মা তোমার শরীর কীরকম আছে, মা কী ব্যাপার, বাবা কী করছে নাই করছে, কোনো দিন কেউ জিজ্ঞাসা করে না।
তো বলো এখানে থাকার কোনো দরকার আছে? নেই তো, নেই তো। এখন ও বাইরে অনেক কিছু করে বেড়াবে, তার দোষ হবে না, ও যে ছেলে, আমি মেয়ে, আমাকে যদি এই বয়সে এত নির্যাতন করতে হয় তাহলে আমি বাইরে কাজ করে খেটে খাবো। কিন্তু আমি যদি এক পা বেরিয়ে যাই তখন কত মানুষ কত কথা বলবে, যেটা এতদিন করিনি সেই বদনামও আমাকে শুনতে হবে। তো কী করে থাকবো বলো? শরীরে এত কষ্ট, এত কষ্ট, সেই যে ওষুধ এনে দিয়েছে, আর ওষুধ এনে কিডনির কাজটা ব্যথা করেই যাচ্ছে। আর হঠাৎ হঠাৎ করে ওয়েট লস হয়ে যাচ্ছে, আমি ওয়েট লসের জন্য কিছু করছি না, ওয়েট লস হয়ে যাচ্ছে, মাথাটা ঘোরাচ্ছে, সিমটমগুলো প্রচুর খারাপ, আমি বুঝতে পারি। আমি ইউটিউব সার্চ করি, দিয়ে এগুলো যখন শুনি আমার মনটা খারাপ হয়ে যায়। আর যদি কোনো দিন ভগবান যদি কোনো খারাপ রোগও দেয়, জীবনে বাঁচাতেও পারবে না। এখন পয়সা করে ইনকাম করা বন্ধ করে দিয়েছে, আর ঘরে একটুখানি এক মুহূর্ত ঘরে বসে না, সবসময় বাইরটা যেন ওকে ডাকছে। এইভাবে কি সংসার হয় বলো তো? তো এই সবের জন্য মন মেজাজ প্রচুর খারাপ, ঘরে রান্না বান্না হয় না, বাজার করে না কিছু, প্রত্যেক দিন আলু সিদ্ধ ভাত করি। এটা আমি কি দেখাবো, ব্লগ কি করব বলো তো? আর সে ঘর থেকে তরকারি দিয়েছে, কালকে দিয়েছে, আজকেও দেবে। আমি তরকারি খেতে পারি না, আমার বমি আসে। আমি সিদ্ধ ভাতটাই খেতে ভালোবাসি, ওটাই করি, ওটা দিয়ে কি ব্লগ করব বলো? মন মেজাজ ভালো না, কিছু না, ওই জন্য এতদিন ব্লগ দিতে পারিনি বন্ধুরা, আর এখন দিতেও পারবো না। তো এইগুলো আমার জানা না ছিল, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। বেঁচে যদি থাকি, যখন যেটুকু পারবো শেয়ার করব। আগের মতো ভুল এখন আর করব না, এখন যেটুকু যা হবে বলবো মুখে, হয়তো দেখাতে পারবো না, তো মুখে বলবো। বিশ্বাস করা না করা তোমাদের ব্যাপার, এটাই হচ্ছে ব্যাপার। কেউ চায় না কোনো দিন স্বামীর কথা, সংসারের কথা কারোর সাথে শেয়ার করতে। যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায় না, তখনই মানুষ বলে, তখনই মানুষ বলে। আর আমি ইউটিউব চ্যানেলটা খুলে, আমাকে লোক খুলে দিয়েছে, আমি কিছু জানি না এসব চ্যানেল সম্বন্ধে, আর আমার কোনো পয়সারও নেশা নেই। কিন্তু আমি যা যা আগে যেগুলো পেরিয়ে এসেছি, তখন তো মোবাইল ছিল না, কিছু ক্যামেরা বন্দি করে রাখতে পারিনি। ছেলে মেয়েরা বড় হয়েছে, তারা জানে না মা কত নির্যাতন পেয়েছে। যদি আমি সেগুলো রাখতাম, তারা যদি এখন দেখতো তাহলে বুঝতে পারতো, তাহলে তারা বুঝতে পারতো যে মা আমাদের জন্য কত যুদ্ধ করছে এই সংসারটা। তারা তো কিছু বোঝে না, বোঝারও চেষ্টা করে না। নিজেরা অল্প বয়সে পেকে গেছে, নিজেরা খুব বড় হয়ে গেছে, ভালো মন্দ কিছু জিজ্ঞাসাও করেন না, যে যার মতো সে তার আছে। আমি পুরো একা, তো বেঁচে আছি মরার মতো, জ্যান্ত লাশ হয়ে বেঁচে আছি। ভগবানকে বলছি, হয় তুলে নাও, নয় কোথাও পাঠিয়ে দাও আমাকে, এমন জায়গায় পাঠিয়ে দাও যেন জীবনে কেউ খুঁজে না পায় আমাকে। আমি কারোর বোঝা হয়ে থাকতে চাই না। একটা স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু শারীরিক সম্পর্ক না, মানে প্রথম থেকে লাস্ট অবধি একটা বন্ধুত্বের সম্পর্ক থাকতে হয়। সবসময় একটা মানুষ ঘরে একা পড়ে থাকবে, তুমি, তোমার রথও দেখা হচ্ছে, কলাও বেচা হচ্ছে, তুমি যে কোনো কাজ নিয়ে বাইরে যাচ্ছ, একবারে রাত 11টা অবধি তুমি সেখানে টাইম পাস করে আসবে। একটা মানুষ ঘরে কি করছে না করছে, এবার বলতে গেলে বলবে তুমি সে ঘর চলে যাও। আরে সে ঘর আমি চলে যাব, সে ঘর গেলে আমার কাজ করার ক্ষমতা নেই। আমাকে পুরো শেষ করে দিয়েছে এরা, মেরে মেরে। আমার শরীর দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে সারা জীবন। আমাকে পুরো শোকেসে সাজিয়ে রাখার মতো আমি পুতুল হয়ে গেছি, একদম পুতুল হয়ে গেছি। বিশ্বাস করো তোমরা, আমি পুরো পুতুল হয়ে গেছি। তোমরা আমাকে মানতে পারছো না, পরের বাড়ির মেয়ে আমাকে কি করে মানবে? আমি গিয়ে বসে থাকলে সে কি মানবে? বলবে দেখো এসে বসে আছে, খাওয়ার লোভে আমার দুটো কাজ করে দিল না, আমার বাচ্চা ধরলো না। কিন্তু বাচ্চা ধরার মতো ক্ষমতা নেই আমার। আমি বাচ্চাকে ভীষণ ভালোবাসি, আমার ডান হাত বাঁ হাত, বলছি না, সেই জয়েন্টে জয়েন্টে পেন হচ্ছে। কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে? আবার তো ডাক্তারের কাছে যেতে হবে, কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার পয়সা নেই, এরকম অবস্থা। আর তোমরা ভাবো না যে ঘরের কথা শেয়ার করছে, ভিউজ কামাবে, পয়সা কামাবে। আমার কোনো পয়সার দরকার নেই, আমার চ্যানেল কোনো দিন মনিটাইজেশন হবে না। আমার ইগোটা এত, আমি কোনো দিন কারোর কাছে মানে হাতে পায়ে ধরতে, নিজের পেটের জন্য হোক যাই হোক, যে আমি বলবো আমাকে দাও, আমাকে করে দাও, এ করো সে করো। চ্যানেলটা সে খুলে দিয়েছিল, নিজেই হাসি মুখে খুলে দিয়েছিল, যে কাকি তুমি থাকো একা, তুমি রিলস বানাবে, তুমি কথা বলবে, তোমার মন ভালো হয়ে যাবে। তো সে নিজে থেকেই করেছিল, এখন সে নিজে থেকে বুঝেছে কিছু বললে কিছু করে দেয় না, এইটুকুই আর কি। আমার ভিউজ হবে, আমার মনিটাইজেশন হবে, সেসবের আশা আমি করি না। আমি এরকম ভিডিও করেই যাব, এরকম ভিডিও করে যাব। আমার চ্যানেল গ্রো করার মতো কেউ নেই। আর চ্যানেলে কি মানে আছে, পদ্ধতি আছে, কী সব করতে হয়, সেসব জীবনে করতেই পারবো না, কোনো দিন করতে পারবো না। আর কেউ উপযাচক হয়ে করবেও না। মেয়েও করতে পারে, ছেলেও করতে পারে, তারা বলে আমি জানি না, যাকে দিয়ে চ্যানেল খুলেছ তাকে দিয়ে করাও।
তো কারো বড় হয় না, ছোটদের কাছে তেল মারতে আমার ভালো লাগে না। কী হবে, ভগবান যদি সুখ রাখে কপালে সুখ হবে, দুঃখ রাখলে দুঃখ হবে, এই আর কি। তোমাদের কাছে শেয়ার করলাম। তো আর কিছু বলার নেই, অনেক কিছু বললাম। কত মিনিটের বক্তব্য হলো জানি না। তোমরা কষ্ট করে যদি ভালো লাগে শুনবে, আর যদি না ভালো লাগে তাহলে টেনে দেবে, ঠিক আছে। আর যখন মন শরীর দুটোই ভালো হবে তখন ব্লগ দেবো। কি ব্লগ দেবো বলো, সারাদিনে যে একা থাকি, একা বসে আছে। এখন 11টা বাজে, দুটো ভাত ফুটাবো, তারপরে শুয়ে থাকবো আর কাঁদবো। কেঁদে কেঁদে চোখ টোক ফুলে গেছে। কেউ নেই, কেউ নেই। পৃথিবীতে একা আসছে, একা যেতে হবে। কেউ কারণ নয়, কেউ কারণ না, আমার। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু খারাপ সম্পর্ক না, স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো মধুর সম্পর্ক হবে। মানে 24 ঘন্টার মধ্যে যদি তুমি 22 ঘন্টা বাইরে কাটালে, রাত্রে হয়তো 2 ঘন্টা ঘুমায় ঘরে, তো বন্ধুরা আজকের মতো বক্তব্য এখানেই শেষ করছি। এইটুকুই আমার বলার ছিল। তো পরে আবার দেখা হবে, যদি শরীর মন ভালো হয় আবার আসবো। তোমরা যদি কিছু জানতে চাও কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর যদি ভালো লাগে আমাকে লাইক দেবে। আর কি বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।